দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ। এরই মধ্যে আস্তে আস্তে জমতে শুরু করেছে ভোটের মাঠ। প্রার্থীরা জনতার সঙ্গে দেখা করছেন, ভোটারদের সঙ্গে দেখা করছেন। কারো প্রার্থিতা ফিরে পেয়েছে, কারো প্রার্থিতা বাতিল হয়েছে। আর যারা প্রথম থেকেই প্রার্থী হয়েছেন তারা তো জনতার সাথে মিশেই গেছেন। কি হতে যাচ্ছে এই ফেব্রুয়ারির নির্বাচন, এই নিয়েই আমাদের আলোচনা এবং আমাদের আয়োজন রিন প্রেজেন্টস ভোটের লড়াই। প্রতি সোম ও মঙ্গলবার রাত 11টা 35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই দীপ্ত টেলিভিশনের পর্দায়। আজকে আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন, 2 জন স্টুডিওতে এবং 2 জন জুমের মাধ্যমে যুক্ত হচ্ছেন। চলুন তাদের সঙ্গে পরিচয় হয়ে নেই। আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডেল.এইচ. খান, প্রধান সমন্বয়ক জনতার দল, এবং একই সাথে আপনি নির্বাচন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এই দলের। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সাথে আরও রয়েছেন মাহবুব আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা। জুমে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর 4 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এবং আমার সঙ্গে আরও রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, তিনিও গাজীপুর 4 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আপনাদের 4 জনকেই স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আমি শুরু করতে চাই স্টুডিও থেকেই। মাহবুব আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সাংবাদিক, নিশ্চয়ই বিশ্লেষণ করবেন। সম্প্রতি একটি জরিপ প্রকাশিত হয়েছে, এর আগেও কয়েকটি জরিপ প্রকাশিত হয়েছে। এই জরিপটিতে দেখা গেছে যে বিএনপি এবং জামাতের ভোটের হার খুবই কাছাকাছি, এবং একটা বড় অংশ এখনো সিদ্ধান্তই নেননি তারা আসলে কোন প্রার্থীকে ভোট দেবেন বা কোন মার্কায় ভোট দেবেন। আপনার বিশ্লেষণ কি? এই জরিপ কি শেষ পর্যন্ত কাজ করবে? জি, ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে। দেখুন, এই যে জরিপগুলো আমরা নির্বাচনের আগে দেখি, এটা তো নানা মাত্রায় আমাদের সামনে উপস্থিত হয়। গণমাধ্যমের জরিপ আমাদের সামনে এসেছিল, আপনাদের মনে পড়ে, প্রথম আলো সম্ভবত জরিপটি করেছিল, এবং তারপর আরও 2-4টি বেসরকারি সংস্থা, এবং সর্বশেষ এটি কারা করেছে জরিপটি? এটা হচ্ছে প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভই আসলে মূল কাজটা করেছে। আপনি দেখুন যে একদম নেক টু নেক, খুব কাছে চলে আসছে। তো জামাতের ভোট হঠাৎ করে এই গত 2 মাসে এতখানি বেড়ে গেল, বা 1 মাসে। তার মানে জরিপ থেকে, জরিপের পেছনে কারা থাকে এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখুন আমাদের যেই রাজ্য নির্বাচনগুলো 1991, 1996, 2001, 2008, এই 4টি নির্বাচনকেই আমরা সর্বশেষ রাজ্য নির্বাচন বলছি, এবং সেখানে গড়ে 40% ভোট হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের, এবং সেখানে জামাতের ভোট কিন্তু কখনোই খুব উল্লেখযোগ্য ছিল না 2008 সাল পর্যন্ত। এবং এরপর এই গত 17 বছরের যে একটা কর্তৃত্ববাদী শাসন, এখানে স্বৈরাচারী শাসন বয়ে গেছে, এবং সেইখানে সকল মত, সকল চিন্তার জায়গাগুলোকে আওয়ামী লীগ রুদ্ধ করে রেখেছিল, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল। সেই জায়গাতে প্রধান আক্রমণের শিকারই কিন্তু হয়েছিল বিএনপি প্রধান রাজনৈতিক দল তখনও ছিল। এবং সেই জায়গায় আপনি দেখুন যে তাদের যে প্রধান নেত্রী, তাকে যেভাবে জেলে দেওয়া হলো এবং নানানভাবে অত্যাচার অনাচার করা হলো। 50 লক্ষ নেতাকর্মীর নামে মামলা দায়ের ছিল। অবশ্যই জামাতও সেই একই নানান রকম আপনার মামলা হামলার শিকার অবশ্যই হয়েছে। তবে জামাত প্রায় আত্মগোপনে চলে গিয়েছিল, এবং যে অভিযোগটাই আছে যে জামাত গুপ্ত রাজনীতি চর্চা শুরু করেছিল। যেমন সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি, সে ছাত্রলীগেরই সদস্য ছিল। এরকম ছাত্রলীগের অনেকেই, সার্জিজ আলমকে আমরা দেখেছি বঙ্গবন্ধুর উপরে অনেক বক্তৃতা দিতে, সে কিন্তু পরবর্তীতে ছাত্র নেতা হিসেবে আবির্ভূত হয়, আওয়ামী বিরোধী ছাত্র নেতা। কাজেই কে কোন পক্ষে ছিল, শিবিরকে জামাতকে চেনা অনেক মুশকিল, কিন্তু ছাত্র দল বা বিএনপিকে চেনা সেই অর্থে মুশকিলের কিছু নাই। তারা পরিষ্কারভাবেই বিরোধী পক্ষে ছিল, এবং এই গত 17 বছরের যে অনাচারে তাদের প্রতি তো এক ধরনের জনসমর্থন যেটা ছিল সেটা বারবারই কথা। তো এর মধ্যে কি করে জামাত প্রায় নেক টু নেক চলে আসছে, এটা একটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়। কারণ জামাতের কোনো ইশতেহার আমরা এখনো চোখে দেখিনি। জামাত ক্ষমতায় এলে কোন পররাষ্ট্রনীতিতে দেশ চলবে আমরা তা জানি না, কোন স্বরাষ্ট্রনীতিতে দেশ চলবে আমরা তা জানি না, এমনকি নারী নীতি তাদের কি তাও আমরা জানি না। এত বড় একটি দল, তাদের ভাষায় বিএনপির একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই দলের কোনো মনোনীত প্রার্থী নেই যাদের মধ্যে একজনও নারী।
অর্থাৎ দেশের 51% যেই নারী, সেই তাদের কোনো প্রতিনিধি তাদের দলে নেই। এমনকি তাদের সঙ্গে যখন এনসিপি জোটভুক্ত হলো, সেই এনসিপির নারী সদস্যরাও প্রায় দল বেঁধে পদত্যাগ করতে শুরু করলেন, এবং তাদের অনেকেই প্রকাশ্যেই বলছেন যে জামাতের সঙ্গে এই জোটবদ্ধতা তারা পছন্দ করছেন না। পছন্দ না করবারই কথা, কারণ জামাত পরিষ্কার করছে না তাদের নারী নীতির বিষয়টি। আপনি নারী সংস্কার কমিশন যে ঘটনাটি ঘটেছিল, যে কমিশনের রিপোর্ট সরকার প্রধানের কাছে দেবার পর ইসলামিক দলগুলো যে জনসভা করলো সোহরাওয়ার্দী উদ্যানে, আপনাদের মনে পড়বে সেখানে কি অশালীন ভাষায় নারী নেত্রীদের আক্রমণ করা হয়, এবং সেটা কিন্তু হিমাগারে চলে যায়। কাজেই বাংলাদেশের আগামী দিনের চেহারা কি হবে এই দক্ষিণপন্থী দলগুলো যদি ক্ষমতায় চলে আসে জামাতের নেতৃত্বে, এটা অবশ্যই ভাবনার বিষয়, অনেক বিবেচনারও বিষয় বটে। এবং এই জায়গাতে কি করে এনসিপি জামাতের সঙ্গে যুক্ত হয় সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। এনসিপি নিজেরাও কিন্তু তাদের ইশতেহার দেয়নি, এমনকি তারা জুলাই সনদেও অদ্যাবধি স্বাক্ষর করেনি। আপনি এই জরিপ নিয়ে মোটামুটি একটা সংশয় প্রকাশ করছেন, কিন্তু আমরা তো এমনও দেখেছি ডাকসু বা জাকসু এই নির্বাচনগুলো নিয়ে যে জরিপ হয়েছে, শেষ পর্যন্ত আমরা সেই জরিপগুলোও কিন্তু সফল হতে দেখিনি। সেখানে যাদেরকে এগিয়ে রাখা হয়েছিল শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কিন্তু তারাই পিছিয়ে পড়েছে। নিশ্চয়ই, আসলে কি সংশয় শুধু না, আমরা শঙ্কাও বোধ করি। কারণ হচ্ছে যে আপনি যখন কারো ইশতেহার জানবেন না, আপনি যখন তাদেরকে দেখবেন গুপ্ত রাজনীতির চর্চা করতে, আপনি দেখবেন সকালে এক কথা বলতে বিকালে এক কথা বলতে, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী যদি বিএনপি হয়ে থাকে তাদের ভাষায়, সেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের দলের প্রধান ডক্টর শফিক সাহেব শোক প্রকাশ করতে গেলেন বিএনপি নেতৃবৃন্দের কাছে, এবং শোক প্রকাশ করে বেরিয়ে এসে সাংবাদিকদের বললেন বিএনপি নেতাদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, আমরা নির্বাচনের পর ফলাফলের আগে, ফলাফল প্রকাশের পর সরকার গঠনের আগে একসাথে বসবো, জনগণের যাতে ভালো হয় সেটা আমরা একসাথে করব। অর্থাৎ জাতীয় সরকার গঠনের প্রস্তাবও তারা দিয়ে রাখছে। অর্থাৎ জনগণের ভালো কি হয় তারা মিলে ঠিক করে ফেলবেন তখন ইলেকশনের পর। ইলেকশনের আগে কিন্তু তারা বলবেন না যে কি দিতে যাচ্ছেন তারা দেশ ও জাতিকে। আমরা ইলেকশনের এই জায়গায় একটি প্রতারণার আশ্রয় নিচ্ছে জামাত। মাহবুব আজিজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু জামাতের একজন সংসদ সদস্য প্রার্থী আমার সঙ্গে রয়েছেন গাজীপুর ৪ জুমে, তার সঙ্গে একটু যুক্ত হতে চাই। মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। মাহবুব আজিজ স্পষ্ট করে বলেছেন যে আপনার দল নির্বাচনের মানে আমরা যেটা বলি যে কি ধরনের প্রস্তাবনারা আপনারা দিবেন, যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসলে কিভাবে রাষ্ট্র চলবে, আপনাদের পররাষ্ট্র নীতি বা কি হবে, নারীদেরকে আপনারা কোথাও প্রার্থী করেননি, এই বিষয়গুলো নিয়ে আপনার দলের আসলে ব্যাখ্যা কি, বা আপনার নিজেরই বা বক্তব্য কি? আপনি যে আসনের প্রার্থী, এই আসনে যারা ভোটার রয়েছেন সেখানে পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যাই কিন্তু বেশি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সমালোচক বৃন্দকে। সম্মানিত সাংবাদিকের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, তিনি আসলে একটু পড়াশোনা করে চিন্তা করে আজকে কথাগুলো বললে উনি ওনার জায়গা থেকে একটু স্বচ্ছ সুন্দর কথা বলতে পারতেন। তিনি যে তথ্যগুলো দিয়েছেন, তথ্যের অনেকগুলো অসম্পূর্ণ, অসংলগ্ন আসলে। যে জরিপটির প্রশ্ন আপনি করেছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেননি। একচেটিয়া জামাতের বিরুদ্ধে কিছু কথা বলে তিনি তার বক্তব্য শেষ করেছেন। এই জরিপটিতে কোন কোন সংস্থা ছিল, এই সংস্থার ব্যাপারেও তার কোনো তথ্য নাই। তিনি বরং প্রশ্ন করেছেন যে কোন কোন সংস্থা এই জরিপটি করেছেন। তাহলে বোঝাই যায় তিনি আসলে কোন জায়গা থেকে বক্তব্যটি দিয়েছেন। সুতরাং আমি ওনার এই প্রশ্নের প্রাসঙ্গিকতায় খুব বেশি প্রয়োজন মনে করছি না কথা বলতে। একবারে আমি আসছি এখানে আমার আসনে আলহামদুলিল্লাহ নারীদের যেই ভোটার, আমি এখানে ৩,৩০,৯৭৭ জন ভোটার রয়েছে। তার মধ্যে নারীদের অংশগ্রহণ, নারীদের ভোটার সংখ্যাই বেশি আসলে। নারীদের জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এখন পর্যন্ত, বাংলাদেশ জামাত ইসলামীর যে কার্যক্রম, বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন জায়গায় ঘোষিত যে ম্যানিফেস্টোর অংশ, বিভিন্ন বক্তব্য, তা দিয়ে নারীদেরকে আশ্বস্ত করতে পেরেছে, এবং নারীরা আশ্বস্ত হয়েছে, নারীরা জামাত ইসলামীকে বিশ্বস্ত হিসেবে মেনে নিয়েছে। এটা রেজাল্ট আমরা ডাকসু, চাকসু, রাকসুতে স্পষ্ট ভাবে পেয়েছি। আমরা দেখেছি যে সেখানে সচেতন নারী সমাজ, যারা শিক্ষিত নারী সমাজ, তারা বুঝতে পেরেছে যে আগামী দিনের নিরাপদ একটি নারী সমাজ যদি গড়ে তুলতে হয়, নিরাপদ একটি বাংলাদেশ যদি পেতে হয়, নিরাপদ ক্যাম্পাস যদি পেতে হয়, তাহলে আসলে জামাত ইসলামী বা জামাত ইসলামীর মাধ্যমে যারা রাজনৈতিক আদর্শকে লালন করেন সেই ধরনের সংগঠনগুলোকে বেছে নিতে হবে। এবং সেটা প্রমাণিত হয়েছে সকল জায়গায়। বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে
যারা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে তারা বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এবং বোনেরা, ছাত্র সংস্থার বোনেরা বিজয়ী হয়েছে। অর্থাৎ তাদের একটা আস্থার জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী পৌঁছতে পেরেছে। ঠিক তেমনি ভাবে কাপাসিয়া গাজীপুর 4 আসন যেটি, এই আসনে নারী ভোটাররা ইতিমধ্যেই গর্বে বাংলাদেশ জামাত ইসলামী অর্থাৎ দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকটি কারণ। একটি হলো বাংলাদেশের একটা বড় অংশ বিদেশে বসবাস করে। বিদেশে বসবাসকারী স্বামীরা বিদেশে থেকে উদ্বেগ প্রকাশ করছে একটি বিশেষ দলের ব্যক্তিরা দেশে থাকা নারীদের নানাভাবে চাঁদাবাজি সহ হয়রানি করছে। এরকম ঘটনা ঘটছে যে সিমেন্ট নিয়ে এসেছে বা বাড়িতে বাড়ি করার জন্য, চাঁদাবাজির কারণে একজন নারী তার সিমেন্ট 2 মাস রেখে বৃষ্টিতে ভিজে নষ্ট করেছে, কিন্তু এই বাড়ির কাজ শুরু করতে পারেনি চাঁদাবাজির কারণে। সেই ব্যক্তিকে বিদেশ থেকে এসে চাঁদা দিয়ে তারপরে বাড়ির কাজ শুরু করতে হয়েছে। এই যে চাঁদাবাজি, এটা একজন নারীকে নয়, শুধু পুরো বাংলাদেশকে আতঙ্কিত করে তুলেছে। এই নারী সমাজের আতঙ্ক থেকে মুক্ত করে সুনিশ্চিত নিরাপদ একটি বাংলাদেশ, সুনিশ্চিত নিরাপদ নারী সমাজ দেওয়ার উপযোগী একটা সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ, নারীদের জন্য আমরা কিছু বিশেষ ব্যবস্থার কথা ইতিমধ্যে বলেছি। নারীদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থার কথা বলেছি। নারী নিরাপত্তার জন্য যাতায়াত ক্ষেত্রে নারীদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা বলেছি। বিশেষ করে বা আমাদের কাপাসিয়ায় নারীদের জন্য উপযোগী কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। সে ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করছি। নারীদের জন্য নারী বান্ধব কিছু কর্মসূচি করার অংশ হিসেবে আমরা বলেছি যে কাপাসিয়ার একটা বড় অংশ রয়েছে বা বাংলাদেশের একটা বড় অংশ রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক এনজিও থেকে টাকা নিয়ে মারাত্মকভাবে হয়রানির শিকার হচ্ছে। এই হয়রানি থেকে মুক্ত রাখার জন্য তাদের জন্য আমরা উপযোগী কিছু স্কিম বা পরিকল্পনা ঘোষণা করেছি, যেটা জাকাত ভিত্তিক হবে, যেটা ঋণের মাধ্যমে, সুদ মুক্ত ঋণের মাধ্যমে তাদেরকে এই ভয়ানক আতঙ্ক এবং আক্রমণ থেকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ। একটু সম্পূরক প্রশ্ন করতে চাই সালাউদ্দিন আইয়ুবী, আমি একটু 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 যুক্ত করতে চাই। আপনি তো নারীদের জন্য আপনারা অনেক কিছু করছেন, সেই বিষয়টি বলছেন, কিন্তু আপনার যে দল, আপনারা প্রতিটি আসনে যে প্রার্থী দিচ্ছেন সেইখানে কিন্তু কোনো নারী প্রার্থী নাই। এই বিষয়ে কি আপনার কোনো বক্তব্য আছে? নিঃসন্দেহে আমার বক্তব্য আছে। বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে জামাত ইসলামের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একজনকে প্রার্থী হতে হয়। বাংলাদেশ জামাত ইসলামী সকল ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা করে। দেখেন, একটা বড় দলের প্রধান নির্বাচিত হয়ে গেলেন, তিনি কিভাবে, কখন, কোথায়, কোন প্ল্যাটফর্মে কিভাবে নির্বাচিত হলেন, এটা কিন্তু গণতান্ত্রিক কোনো সিস্টেম অনুসরণ করা হয়নি। এটা তথ্য আমরা কিন্তু জানতে পারিনি। আমার সম্মানিত সাংবাদিক যিনি কথা বলেছেন, আমি ভেবেছিলাম তিনি সে বিষয়ে কথা বলবেন, কোন কথাই তিনি সেক্ষেত্রে বলেননি। বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে মেনটেন করে সর্বক্ষেত্রে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনটেন করে। বাংলাদেশ জামাত ইসলামী তার কনস্টিটিউশনসিতে যারা জামাত ইসলামীর কর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সেখান থেকে প্রার্থী বাছাই করে থাকে। সেই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যিনি বেশি ভোট পান, তিনি নারী নাকি পুরুষ, সেটা দেখার চেষ্টা করা হয় না। অনেক ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী, আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি আবারও আপনার কাছে আসব। আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাই করেন, কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো নারী প্রার্থী আপনারা এবার হয়তো খুঁজে পাননি। নিশ্চয়ই এটা নিয়ে আমরা আরও আলোচনা করব। আমি একটু আপনার একই আসনে ডেলেস খান স্টুডিওতে ফিরবো। তার আগে আমি একটু শাহ রিয়াজুল হান্নানের কাছ থেকে শুনে আসতে চাই, যেহেতু সালাউদ্দিন আইয়ুবী গাজীপুর 4-এর প্রার্থী, রিয়াজুল হান্নানও গাজীপুর 4-এর প্রার্থী। রিয়াজুল হান্নান, আপনার জন্য তো আসলে অনেক চ্যালেঞ্জের চাইতে অনেক বড় বিষয় হচ্ছে আপনার আবেগ জড়িত। আপনার বাবা এই আসনে নির্বাচন করেছেন, সংসদ সদস্য হয়েছেন, 2টি নির্বাচনে উনি হেরেছিলেন, কিন্তু খুব ভোটের পার্থক্য খুব বেশি ছিল না। আপনার মানে দলীয় জায়গায় যাওয়ার আগে পারিবারিক জায়গা থেকে প্রশ্নটি করতে চাই, এই আসনটি আপনার জন্য কতটা আবেগের? ধন্যবাদ। প্রথমেই আমি আপনার মাধ্যমে কাপাসিয়াবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দীপ্ত টিভিকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখুন, এই যে আমাদের এই কাপাসিয়া গাজীপুর 4 আসন, এখানে আমার বাবা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ওনার বিচরণ ছিল। আমার পিতামহ ফকির আব্দুল মান্নান সাহেব, উনিও আপনার এইখান থেকে আপনার রাজনীতি করেছেন, বৃহত্তর গাজীপুরে রাজনীতি করেছেন। মন্ত্রী পরিষদের সদস্য আমার পিতামহ ছিলেন, আমার বাবাও ছিলেন, সংসদ সদস্য হয়েছেন। আমাদের এখানে
আপনার আমাদের ফ্যামিলি এখানে রাজনীতি হলো খুব গভীরে গ্রথিত, এবং মানুষের সাথে যে সরাসরি যে যোগাযোগটা একদম তৃণমূল পর্যায়ে মানুষের সাথে, সেটা আমাদের পরিবারের বহু 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 আপনার ব্রিটিশ পিরিয়ডের আগে থেকেই আপনার আমরা একসাথে আমরা জনগণের সাথে মিশে আছি কাপাসিয়াতে। এখন আমি 2018-তে যে দিনে যে রাতের ভোট হয়েছিল, সেখানে আমি ধানের শীষের প্রার্থী হিসেবে, বিএনপির প্রার্থী হিসেবে আমি এখানে নির্বাচন করেছিলাম। তবে এবারে প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। আমরা আশা করছি একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত যাবে, এবং সেই লক্ষ্যে আমি আন্দোলন সংগ্রাম, আমার বাবার মৃত্যু হয়েছে 2016-তে, তারপর থেকে আমি সক্রিয় রাজনীতিতে এবং সরাসরি কাউন্সিলরদের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি কাপাসিয়া উপজেলার সভাপতি নির্বাচিত হই, এবং পরে আবারও পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার গাজীপুর ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি নির্বাচিত হয়ে সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। কাজে গণতান্ত্রিক প্র্যাকটিস বিএনপি যেভাবে করে, এটা আমি বলবো, এখানে আমার ভাই আছেন সালাউদ্দিন ভাই, এখানে তথ্যের কিছুটা বিভ্রাট আছে। আমাদের প্রচুর কমিটি, বড় বড় কাউন্সিল আমাদের হয় সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। এখন আবেগের জায়গায় অবশ্যই আপনার এখানে দীর্ঘদিন আমাদের পরিবার, আমরা রাজনীতি করেছি, জনগণের সাথে মিশছি, কথা বলছি। তো আমরা জনগণের কাছে তো আমরা সবসময় আছি। আমরা ওই মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধে ঘোষণা দিয়েছেন, সেখান থেকে স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষেই বিএনপি কাজ করে গেছে, আমরা কাজ করে গেছি, এবং আমাদের ফ্যামিলি, পরিবার, বিশেষ করে একটি রাজনৈতিক পরিবার মূলত, এবং আমরা জনগণের সাথেই আমাদের চলাফেরা। আমি এই সুযোগে একটু আমি আলোকপাত করতে চাই কতগুলো কথায়, সালাউদ্দিন ভাইয়ের কথার সূত্র ধরে। এটা আমি আসলে কাউন্টার করছি না, আমি কিছু অবজারভেশন আমাদের। সেটা হলো যে ভাই বললেন যে নারীদের সুরক্ষার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন, অবশ্যই এটা প্রশংসনীয়। তবে একজন নারী নির্যাতনকারীকে প্রশাসন যখন নাকি আটক করে এবং তারপরে সে যখন বের হয়, তাকে যখন জামাতের নেতারা ফুলের মালা দিয়ে গ্রহণ করে, তো সেটা কি বার্তাটা দেয় জনগণকে, সেটা একটা প্রশ্নের ব্যাপার। আর চাকসুর এগুলো নির্বাচনের কথা হয়েছে, এটাকে আমরা বলবো একটা নিশ সেগমেন্ট আমরা বলি। মানে একটা টোটাল আপনি পপুলেশনকে যদি আপনি হিসাবে নেন, সেটা একটা বিশেষ খুবই অল্প নেগলিজিবল একটি পার্সেন্টেজ এখানে আপনার এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে, এবং সমাজের একটা বিশেষ অংশ, আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রী যারা আছে, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে। এটা কোনোভাবেই সারা বাংলাদেশের নির্বাচনকে এটা রিফ্লেক্ট করে না। এখন আপনার এছাড়া আপনার কথায় এসেছে, আমরা এখানে শুনতে পেলাম যে উন্নয়নমূলক কথা, যে জাকাতের মাধ্যমে ঋণের কথা। হ্যাঁ, আমরা এটাও শুনেছি যে আমরা বিদেশের জাকাত এনে সেটা দিয়ে আমরা দেশ চালাবো, আমরা এই প্ল্যানিংও কাছ থেকে। আর নারী অধিকারের আমরা ভালো একটি কথা আরেকটি শুনেছি যে নারী অধিকার নিশ্চিত করার জন্য 5 ঘন্টা করে নারীদের কর্মঘণ্টা করা হবে, এবং সেই প্রক্রিয়াতে আদৌ চাকরির বাজারে নারীরা আর কোন রকম ভাবে প্রতিযোগিতামূলক সুযোগ পাবে নাকি, সে ব্যাপারে কিন্তু আমার গভীর সন্দেহ আছে। কেননা কোনো প্রতিষ্ঠান, সেটা আপনার সরকারিটা আমরা বাদই দিলাম, বেসরকারি প্রতিষ্ঠান বা আমরা গার্মেন্টস বলেন, যাই বলেন, কোনো ফ্যাক্টরির মালিক চাইবে না যে 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন দিতে কোন কর্মচারীকে। তার সেই কম্পিটিটিভনেস থাকবে না, বিজনেসের সেই কম্পিটিটিভ থাকবে না। সে কি করবে, সে নারীকে সে বাদ দিয়ে সে পুরুষ শ্রমিক নিবে। তো এই প্রক্রিয়াটা আসলে আমরা মনে করি এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ, যাতে নারীরা যেন আসলে চাকরির ক্ষেত্রে কোনো জায়গা না পায়, তারা যেন ঘরে বসে থাকে, যেটা অনেকের এই মতটা হতে পারে। তো সার্বিক দিক দিয়ে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্বে আমরা নিয়ম মেনে একটি বিরতিতে যেতে হচ্ছে। বিরতি থেকে ফিরে এসে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। আপনি আমাদের সঙ্গে থাকবেন। ডেলেজ খান, আপনার কাছ থেকে দুঃখ প্রকাশ করছি যে একটা বিরতি নিয়েই আপনার কাছে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন রিন প্রেজেন্টস ভোটের লড়াই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। আমরা আজ আলোচনা করছি নির্বাচনের মাঠ নিয়ে। মাঠ গরম নাকি নরম, নাকি সারা দেশেই যেভাবে ঠান্ডা হাওয়া বইছে মাঠও ঠান্ডা হয়ে আছে। ডেলেস খান, আপনি একটি দলের নির্বাচনের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, দলের প্রধান হিসাবেও কাজ করছেন। কি দেখছেন বড় দলগুলোর জন্য যে ধরনের ছাড় বা যে ধরনের সুযোগ সুবিধা, ছোট দলগুলোর জন্য কি একই ধরনের সুযোগ সুবিধা বা লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যে শব্দটি ব্যবহার করি, এই যে আপিল হচ্ছে, অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে, অনেকে ফিরে পাচ্ছেন, কি দেখছেন, আপনার অবজারভেশন কি? সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে, সালাম এবং আদাব জানিয়ে শুরু করছি। আমি জনতা দলের পক্ষ থেকে তাদের মুখপাত্র হিসেবে এবং এখন যে ইলেকশন কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ডাক্ট কমিটি আছে সেই কমিটির সেক্রেটারি হিসেবে আপনাদের সবার জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে জনতা দলের পক্ষ থেকে এবার কলম মার্কায় আমরা সর্বমোট 18 জন প্রার্থী বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কন্টেস্ট করবে। এবার আসি আপনার গরম নরম এবং শীতল যে প্রশ্নটি আপনি করেছেন সেখানে। দেখেন, 5ই আগস্টে যে বৈপ্লবিক ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পর অবশ্যই নির্বাচন আমাদের একটা প্রত্যাশা ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভালো একটা নির্বাচন তার সরকার উপহার দিতে যাচ্ছে। কিন্তু তফসিল ঘোষণার পরদিন যখন আমাদের সবার প্রিয় হাদি ভাই ঢাকার রাস্তায় প্রকাশ্য দিবালোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলির আঘাতে প্রাণ দেয়, তখনই আসলে নির্বাচনের যে প্রেক্ষাপট এবং পরিবেশ তা যে আসলে যথেষ্ট প্রস্তুত এবং অনুকূল নয়, এটা অনুভব করতে শুরু করি আমরা। আমি যেই প্রজন্মটাকে প্রতিনিধিত্ব করতে চাই, যাদের মুখপাত্র হিসেবে আমি কথা বলতে চাই, সেই জেন জি এবং জেন আলফা, তাদের ভেতরে আমি একটা বড় রকমের পরিবর্তন এবং একটা প্যারাডাইম শিফট লক্ষ্য করতে পারছি। এই শিফটটা কীরকম, যে হাদির মৃত্যুর পর এই প্রজন্মটা যেন হঠাৎ করে একটা ধাক্কা পেল এবং এক ধরনের ধাপ্পাবাজিও বোধহয় ওদের সাথে হলো। কেননা আপনি দেখেন, এই প্রজন্মের যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা তাদের যে একজন অগ্রপথিক তাকে হত্যা করে ফার্স্টে থামিয়ে দেওয়া হলো। আপনাকে এই জায়গায় ভোটের শীতল গরম অথবা মাঠ পর্যালোচনা করতে হলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 যেটা হচ্ছে যে মাঠের অস্তিত্ব যেটা আছে সেটা লেভেল প্লেয়িং আছে কিনা। নাম্বার 2 সমঝোতা এবং জোটের যে ট্রিক্সটা চলছে এটা সম্পর্কে কিন্তু এই প্রজন্ম অতটা পরিচিত ছিল না, যেটা আমরা এখন দেখতে পেলাম। এবার আসি, প্রথমেই হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রসেসটা এখানে দেখা যাচ্ছে। আপনি জরিপের কথা বললেন, আমার বিজ্ঞ আলোচক জরিপের ব্যাপারে পক্ষে এবং বিপক্ষে অলরেডি কথা বলেছে। জরিপ আছে, জরিপ থাকবে, কিছু জরিপ ভুল হবে, কিছু জরিপ সঠিক হবে, কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং প্রসেসের যে ব্যাপারটা দেখা যাচ্ছে, এইটা বাংলাদেশের ভোটের রাজনীতিতে গত 15 বছর 20 বছর ধরে অত্যন্ত শক্তিশালীভাবে ছিল। কীভাবে শুরু হয়? এটা শুরু হয় যেটা দিয়ে, সেটা হচ্ছে যে ফার্স্টেই আপনি দেখবেন সরকার এবং প্রশাসন একটা বায়াসনেস শো করবে এবং এখানেই দেখবেন যে মাঠটা টিল্ট হয়ে যায়। এখানে আপনি কি দেখবেন? প্রথমেই দেখবেন যে সরকার একটা সিগন্যাল অথবা একটা মেসেজ পাঠাতে শুরু করে যে ওই পার্টি আসতেছে এবং ওই পার্টি সম্ভবত জিতবে। কেন এই সিগন্যালটা দেওয়া হয়? কারণ দুই পক্ষের মাঝখানে একটা সুইং ভোট সেকশন থাকে, এই সেগমেন্টটাকে প্রভাবিত করার জন্য, ইনফ্লুয়েন্স করার জন্য এটা দেওয়া হয়। আপনি দেখবেন যে যেই ধরনের প্রোটোকল, যেই ধরনের সুবিধা, যেই ধরনের নিরাপত্তা, যেই ধরনের সুযোগ তা কোনো একটা বিশেষ পার্টির পাওয়ার কথা না, তাকে আপনি দেখবেন যে এটা অত্যন্ত পরিকল্পিতভাবে দেওয়া হচ্ছে এবং এর কারণে বাকিদেরকে হতোদ্যম করে দেওয়া হচ্ছে। এর সাথে আপনি যোগ যদি করেন যে হাদির হত্যা, তাহলে আরেকটা স্ট্রং মেসেজ দেওয়া হচ্ছে যে ওই ধরনের রাজনীতি বাংলাদেশে এই মুহূর্তে কোনো একটা গোষ্ঠী অথবা কোনো একটা স্বার্থান্বেষী মহলের এক্সপেক্টেড রাজনীতি নয়। ঠিক আছে, নাও কামিং টু দ্য নেক্সট স্টেজ, যেটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটা স্টেপ। সেই স্টেপটা কি? এই যে নমিনেশন প্রসেসটা যখন শুরু হবে তখন আপনি দেখবেন একই ক্রাইটেরিয়ায় একজন নমিনেশন পাবে, আরেকজন পাবে না। সো এখানে কি হচ্ছে, আপনি মাঠের যে এক্সামটা আছে, ব্যাপারটা এরকম যে আপনার পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়ে গেছে, পরীক্ষার্থী আপনি পেয়ে গেছেন। কিছু পরীক্ষার্থী যথাসময়ে 5 মিনিট আগে পরীক্ষার হলে ঢুকে শান্তিমতো পরীক্ষা দিবে বলে রেডি, আর কিছু পরীক্ষার্থীকে আপনি আসার পথে বিভিন্ন জায়গায় দেরি করিয়ে দিচ্ছেন যাতে সে দেরিতে এসে পরীক্ষা জয়েন করে। এবার আসি নির্বাচনী সমঝোতা এবং জোটের প্রসঙ্গে। কথা তো ছিল যে ফেয়ার একটা ইলেকশন হবে।
একই জায়গায় একই এলাকার প্রতিনিধিত্ব আপনিও করতে চাইবেন, আমিও করতে চাইবো, উনিও করতে চাইবে। আমরা আমাদের প্রতিশ্রুতি এবং ইশতেহার নিয়ে আমাদের লোকের কাছে যাব, যার ইশতেহার সবচেয়ে ভালো লাগবে তাকে লোকজন ভোট দিবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ইলেকশন কমিশনের একটা মাত্র আইনের কারণে যে এখন থেকে আমার মার্কা আপনি ইউজ করতে পারবেন না। ফলাফল কি দেখলাম আমরা? ছোট ছোট যেসব পার্টি যাদের আসলে মতাদর্শ ছিল না, এরা ফেক পার্টি ক্রিয়েট করে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়ে এখন 61টা পলিটিক্যাল পার্টির ভিতরে বেশিরভাগই যেটা দেখা যাচ্ছে, যারা অনেক গলা মোটা করে দর্শনের কথা, আদর্শের কথা, মুক্তির কথা, ইনসাফের কথা অনেক কিছু বলার চেষ্টা করছিল, ঠিক ওই আইনটা যখন থেকে লাগু হয়ে গেল তখন তার নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে সে বড় বড় পার্টি থেকে জয়েন করলো। কোথায় তার আদর্শ? মুখ দেখায় কিভাবে তার নিজের দলের যে নেতাকর্মী আছে তাদের কাছে এত বড় বড় কথা বলে? তো এই জায়গাটাতে এসে যেই জিনিসটার ব্যাপারে আমাদের নতুন প্রজন্ম এখন খুব মাইনরলি জিনিসটা দেখার চেষ্টা করতেছে, এই লোকটা কিছুদিন আগে এত বড় বড় কথা বললো, এখন হঠাৎ করে নিজের দলের অস্তিত্ব বিলীন করে দিয়ে কেন ওখানে গেল? বিকজ এমপি হইতে চায়। একটা এমপি আসনের জন্য সে আদর্শ জলাঞ্জলি দিয়ে দিল। এবার আসেন আসন সমঝোতা। আসন সমঝোতা যদি হয় তাহলে আর ভোট করে লাভ কি? যদি এটাই হয় যে আমরা এই তিনজনের ভিতরে সমঝোতা করে ফেললাম যে ভাই শুধু আপনি দাঁড়াবেন আর আমরা সবাই বসে যাব, এইটা নির্বাচনের ট্রু স্পিরিটের এগেইনস্টে। এইটা নর্মাল ভোটার যারা আছে তাদের যে অ্যাসপিরেশনটা থাকে যে আমি ভোট দিয়ে আমার গণপ্রতিনিধি নির্বাচন করব, এটার সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু এটা অনৈতিক হলেও বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এই জিনিসটার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে এটা এত খোলা হয়ে গেছে যে এখন এটা প্রকাশ্যে এই জিনিসটা হচ্ছে। একটা আদর্শিক জোট অথবা মনে করেন যে ভোটের লড়াইয়ের জন্য একটা জোট করলেন আপনি, এর মাধ্যমে প্রকারান্তে আপনি তো সাধারণ যে ভোটার আছে তাকে প্রতারিত করছেন, বাধ্য করছেন। এই যেমন ধরেন আপনি একটা হানা ভোট করলেন, হানা ভোটের ভেতরে এটা ইন্টারিমের দায়িত্ব ছিল সবার কাছে ক্লিয়ার করা এবং আমাকে অ্যালাউ করা যে আমি সিদ্ধান্ত নিব যে আমি বুঝতে পেরেছি আমাকে হাঁ দিতে হবে অথবা না দিতে হবে। কিন্তু আপনি এই জিনিসটা এখন ছেড়ে দিলেন পলিটিশিয়ানদের হাতে। অ্যান্ড পলিটিশিয়ানরা তো যার যার প্রয়োজন মতো হাঁ এর জন্য কিছু লোক প্রমোট করবে, না এর জন্য কিছু লোক প্রমোট করবে। কিন্তু সেই যে বাস্তবতাটা আছে, এই লেভেল প্লেয়িং যে ফিল্ডটা ক্রিয়েট করা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। ডেলেজ খান, আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু মাহবুব আজিজের কাছে যেতে চাই। জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব আজিজ, আপনি আলোচনা শুনছিলেন। নির্বাচনের তফসিল ঘটনার পর এই পর্যন্ত প্রায় 5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা একটা বিষয় যে নিরাপত্তা ব্যবস্থা আসলে কোথায় আছে। আরেকটা হচ্ছে যে আসন সমঝোতা এবং জোট হয়ে যাওয়া। গণতান্ত্রিক পরিবেশে হয় কি অনেকগুলো রাজনৈতিক দল থাকে, সবাই মিলে ভোট করবে, একটা ভোটের উন্মাদনা বা একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু এই যে জোট হয়ে যাওয়ার পর সব দল মিলে 2টো জোট হয়ে যাচ্ছে বা 3টা জোট হয়ে যাচ্ছে বা 4টা জোট, আমরা কি গণতন্ত্রকে সংকুচিত করে ফেলছি? আপনার অবজারভেশন কি? নিশ্চয়ই। দেখুন, আওয়ামী লীগ যে 1.5 দশকের সব অবরুদ্ধ করে ফেললো কর্তৃত্ববাদী শাসনে, তখন কিন্তু তারা ভোট করেছে, অর্থাৎ আওয়ামী ও সমমনারা, এবং সেইখানে বিএনপি এবং জামাতকে বাইরে রেখেছে যে কোনোভাবে, ছলে বলে কৌশলে তারা নিজেদের রাতে কখনো আমিডামি করে। এখন আমরা কি দেখছি আসলে? এখন তো আমরা আর মামুরা, কারণ এখনও কিন্তু আওয়ামী সমমনারা বাইরে যে কোনোভাবেই হোক। এবং তারপরে বিএনপি এবং জামাত এখন খুব প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এখানে যদি আওয়ামী লীগ উপস্থিত থাকতো তাহলে বিএনপি আর জামাতেরকে এই প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতাম। এখন কিন্তু অনেক বেশি তারা পরস্পরের নানান রকম দোষ খুঁজে পাচ্ছে, সেটা কিন্তু আবার আওয়ামী লীগের উপস্থিতিতে পেত না। আমাদের যেটা বলবার কথাটা হচ্ছে যে এই সুযোগে যে আওয়ামী এবং প্রগতিশীল অনেকগুলো দলের অনুপস্থিতির কারণে এখানে একটা ডানপন্থার বিকাশ আমরা দেখতে পাচ্ছি, এবং সেইটা অনেকটা সরকার অনেকটা তা দেওয়া বলতে যা বোঝায়। প্রথম থেকেই আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দক্ষিণপন্থীদের একটা তা দিয়েছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, লাগাতার যে ইতিহাসের প্রতি যে তাদের অশ্রদ্ধা, এই সব কিছু কিন্তু এক ধরনের নির্বিকারত্ব আমরা দেখেছি সরকারের। তাহলে আমাদের এখন এই প্রশ্ন আসে যে যেহেতু নির্বাচন আসন্ন, আমরা যেই প্রশ্নটি করেছিলাম, জামাতের আমাদের প্রিয় ভাই বললেন যে আমি লেখাপড়া না করে এখানে এসে কথা বলছি, তো উনি লেখাপড়া করে বলুন না যে ওনাদের ইশতিহারটি কোথায়, সেই ইশতিহারে 71 প্রসঙ্গটি কি করে আসবে, তাদের যে ভূমিকা, যে জাতির বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছিলেন, সেই জাতির দায়িত্বই আপনাদেরকে আমরা কিভাবে তুলে দেব আপনাদের হাতে, এই বিষয়গুলোর সুরাহা এখনো হয়নি।
যেই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে 2000 মানুষের হত্যার দায়ে, আপনাদের বিরুদ্ধেও সেই অভিযোগ আছে এবং সেটা 30 লক্ষ মানুষের হত্যার দায়। কাজেই এটা এত সহজভাবে সমাধানের জায়গা নয়। আপনাদেরকে অবশ্যই আপনাদের ইশতেহার এবং আপনাদের ভূমিকা পরিষ্কার করতে হবে জাতির সামনে। আপনি নারীদেরকে নিয়ে অনেক কথা বললেন, সেগুলো কোথাও তো আমরা লিখিত কিছু দেখছি না, বরং আপনাদের প্রধান বলছেন 5 ঘন্টা কাজ করলেই নারীদের চলবে, এবং বলছেন নারীরা ঘরের রানী, তারা যেন ঘরেই থাকে, তাদেরকে বাড়িতে টাকা পাঠিয়ে দেবার কথাও আমরা শুনতে পাচ্ছি। সেই টাকা কোথার থেকে আসবে? পাকিস্তান থেকে না সৌদি আরব থেকে? কিসের বিনিময়ে আসবে? আমাদের যেই সামাজিক অগ্রগতি গত কয়েক দশকে হয়েছে, এই অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি এই নারীরা। যেই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আজকে এইভাবে মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি, এই 24-এর গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি নারীরা। আপনার মনে পড়ে 16 জুলাইয়ের সেই রাতে যে রোকেয়া হল থেকে হাজার হাজার নারী বেরিয়ে এলো? 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টের মানুষের কণ্ঠে সেই গান ধনধান্যে পুষ্পে ভরা, সেই গানের এই সব গান কি আমাদের এই বাংলাদেশ বিরোধীদের কণ্ঠে আমরা গীত হতে শুনেছি? আমাদের ছায়ানট ও উদীচী যেভাবে ভাঙছে, গণমাধ্যমে যেভাবে হামলা হচ্ছে, আমাদের আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আমরা কি সেখানে এই মুক্ত কণ্ঠে কথা বলতে পারবো? আমরা কি চোখে চোখ রেখে ক্ষমতাকে প্রশ্ন করতে পারবো? এবং এই জায়গাগুলো আমাদের নিশ্চিত করবার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলে। তাদের ইশতেহারেই আমরা খুঁজে পাচ্ছি না তাদেরকে কোন বিশ্বাসে আমরা ভোট দিতে চাইব। এই সরলমতি মানুষগুলোকে ধর্মের নামে ছলে বলে প্রতারণায় বারবার কিন্তু বঞ্চিত করা হয়েছে ভোটাধিকার থেকে। সেটা আওয়ামী লীগও করেছে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতিকে অবশ্যই প্রশ্রয় দিয়েছে। তাদের হাতেই গড়ে উঠেছে 4 রকমের বৈষম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এই 4 রকমের বৈষম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা সমাজের ধনী দরিদ্রের বৈষম্যকে অনেক দূর বাড়িয়ে দিয়েছে। এই সব কিছুর মূলে যেই প্রতিবাদ আমরা দেখেছিলাম 5ই আগস্ট, তারপরে তো গণতন্ত্র জবাবদিহিতা সবার আগে আসবে। দলগুলো তাদের ইশতেহারে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিশ্চিত করবার জন্য কি বিহিত রাখছে আমরা কিন্তু জানি না। যদিও বিএনপির 31 দফা সংস্কার কমিশন তারা সবার আগে দিয়েছে এবং সেখানে অনেকগুলো কথা আছে, তবে আমরা আরও স্পষ্ট জানতে চাই যে দীপুচন্দ্র দাসকে যেভাবে আগুনে পুড়িয়ে মারা হলো ধর্ম অবমাননার নামে, আগামীতে দক্ষিণপন্থীরা আসলে এইভাবে ব্লাসফেমি আইন তারা করবে কিনা? যেভাবে হুমায়ুন আজাদের উপরে আক্রমণ হয়েছিল, ব্লগার হত্যা হয়েছিল আওয়ামী লীগের আমলে অন্তত 8 থেকে 10 জন, আগামীতে কি মত প্রকাশ করা যাবে? লেখালেখির স্বাধীনতা থাকবে? কোন পর্যন্ত থাকবে? কাজেই আপনি কি করে আমাদের চিন্তার স্বাধীনতা, বেঁচে থাকবার স্বাধীনতা, একটা আধুনিক জীবন এবং প্রগতিশীলতার স্বাধীনতা আমরা পাবো? এই ইশতেহার আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চাই। অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, সালাউদ্দিন আইয়ুবী নিশ্চয়ই জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী, আমি আর প্রশ্ন করছি না, মাহবুব আজিজ যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি কিছু বলেন। প্রথমত তিনি আসলে স্ববিরোধিতা করছেন। উনি বলছেন যে জামাত ইসলামী নারীদের ব্যাপারে কিছুই বলছেন না, আবার বলছেন জামাত ইসলামী নারীদের জন্য 5 ঘন্টা কাজের কথা বলেছেন। সে কথা স্পষ্টত বোঝা যাচ্ছে তিনি আসলে স্ববিরোধিতা করছেন। দ্বিতীয়ত তিনি ভুল তথ্য দিচ্ছেন। তিনি বলছেন জামাত ইসলামী বলছেন নারীদেরকে ঘরে টাকা পাঠিয়ে দিয়ে আসবেন। এই কথা, তথ্য, এটার ভিত্তি কোথায়? এই ধরনের কথা তিনি কোথায় পেলেন? তার কোনো সোর্স তিনি বললেন না। একেবারেই আমি বলবো উড়ো কথাগুলো এখানে একবারে ন্যাশনাল টেলিভিশনে তিনি বলার চেষ্টা করেছেন। একই সাথে তিনি স্বাধীনতা, মুক্ত চিন্তা, এই বিষয়গুলো নিয়ে এমন ভাষায় কথা বলেছেন যেটা ফ্যাসিস্টরা বলতেন। এই কথাগুলো বলে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দিকে তারা নিয়ে গিয়েছেন এবং নিষিদ্ধ করেছিলেন। এই কথাগুলো এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম, 24-এর পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম কোনোভাবেই আপনার মতো করে মেনে নেয় না। জামাত ইসলামী একটি উদার রাজনৈতিক দল, জামাত ইসলামী নারী বান্ধব রাজনৈতিক দল, জামাত ইসলামী নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করার জন্য সুন্দর, পরিশীলিত, পরিকল্পিত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। জামাত ইসলামী তার ইশতেহারকে ঘোষণা করেছে, আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের মাধ্যমে, গণমাধ্যমে, তার ফেসবুক পেজে, তাদের বক্তব্যে এই কথাগুলো বলার চেষ্টা করেছে। জামাত ইসলামী আলাদা করে দেয় দুর্নীতি বিরোধী যে কথাগুলো। জামাত ইসলামী গত 19 জুলাই একেবারে ভরা সমাবেশে লাখো মানুষের সামনে হাজার হাজার সাংবাদিকদের উপস্থিতিতে নারীদের অবস্থান কি হবে সেটা বলেছেন, দুর্নীতি বিরোধী অবস্থান কি হবে সেটা বলেছেন, সরকার ব্যবস্থায় কি হবে সেটা বলেছেন, একজন এমপি হলে তিনি সরকারি সুবিধা নিবেন না সেই কথাগুলো বলেছেন, পররাষ্ট্র নীতি কি হবে সেটা কথা বলেছেন, একজন কৃষক থেকে শুরু করে, একজন মজুর থেকে শুরু করে, একজন সরকারি আমলা কি সুবিধা পাবেন, কি সুবিধা পাবেন না,
কোন ধরনের জবাবদিহিতা তার মধ্যে আসবে তা স্পষ্ট করে সুনির্দিষ্ট ভিজুয়ালাইজ করে সেখানে তথ্য উপস্থাপন করা হয়েছে। আপনি সেখান থেকে কিছুটা হলেও এখন পর্যন্ত পিছিয়ে রয়েছেন। স্বাধীন দুর্নীতি বিরোধী মনিটরিং সেল গঠনের কথা বলেছেন, সরকারি কর্মচারীদের সম্পদের জবাবদিহিতার কথা বলেছেন, রাজনীতিবিদদের সম্পদের স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলেছেন, সরকারের আয় ব্যয়ের হিসাব দেওয়া হবে সে ব্যাপারে কথা বলেছেন, ই প্রকিউরমেন্ট এবং ই গভর্নেন্স ব্যবস্থার কথা জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, সরকারের অফিস সিসি ক্যামেরা এবং অনলাইন সেবার কথা বলেছেন, সরকারি লেনদেন সময় ডিজিটালাইজেশনের কথা জামাত ইসলামের কথা বলেছেন, পুলিশ বাহিনীকে দুর্নীতি মুক্ত করার কথা জামাত ইসলামী বলেছেন, রিপোর্টকারী যারা বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন তদন্ত রিপোর্ট করে সেই রিপোর্টের সত্যতা অসত্যতা যাচাইয়ের ব্যাপারে একটা মনিটরিং সেলের কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ জামাত ইসলামী সর্বক্ষেত্রে সংস্কারের পক্ষে থেকে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে তরুণ প্রজন্ম প্রত্যাশা করে নতুন একটা বাংলাদেশের, সেই বাংলাদেশ তৈরিতে নতুন নয় একেবারে তার গোড়া থেকে যে অবস্থান সেই অবস্থানকে ধরে রেখে সর্বক্ষেত্রে জামাত ইসলামী হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে গণহারে প্রচার করে বাংলাদেশকে পরিবর্তনের কথা বলছেন। সালাউদ্দিন আইয়ুবী, মাহবুব আজিজ একটি সম্পূরক প্রশ্ন করেছেন যে শরিয়া আইন নিয়ে আপনারা কি বলেছেন? মাহবুব আজিজ এই সম্পূরক প্রশ্নটি আপনাকে করেছেন, শরিয়া আইন নিয়ে আপনাদের অবস্থান কি? এই শরিয়া আইনের প্রশ্নের বিষয়টি জামাত ইসলামীর আমির একাধিকবার বিভিন্ন প্ল্যাটফর্মে স্পষ্ট করে বলেছেন। বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকবে, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের আইনকে ধারণ করে শরিয়া আইনের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো এখানে বাস্তবায়ন করবে। বাংলাদেশের আইনের মধ্যে থেকে আপনাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে। এর বাইরে যারা আপনার সুযোগ নেই, সেই চিন্তা আপনি লালন করার সুযোগ নেই। জামাত ইসলামী কোথাও বলেনি যে বাংলাদেশের আইনের বাইরে গিয়ে এই কাজটা করা হবে। আপনারা কেন সেই ব্যাপারে নতুন করে বাংলাদেশ জামাত ইসলামীকে ব্লেম করার চেষ্টা করছেন? এই আশঙ্কাগুলো কেন লালন করছেন? কারণ আপনারা চান হলো বাংলাদেশের পরিস্থিতিটা একটি দ্বীপ মুখী পরিস্থিতির মধ্যে যাক, যেটা আওয়ামী লীগের সময় ছিল, যেটা ফেসিবাদের সময় ছিল। এক গ্রুপ ছিল স্বাধীনতার পক্ষে, এক গ্রুপ স্বাধীনতার বিপক্ষে। এখন আপনারা চাচ্ছেন এক গ্রুপটা ইসলামের পক্ষে, এক গ্রুপ ইসলামের বিপক্ষে। তিনি বারবার ডানপন্থী বামপন্থীর কথা বলার চেষ্টা করছিলেন। কেন ডানপন্থী, কেন বামপন্থী হবে? আমরা সবাই বাংলাদেশপন্থী, সবাই বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের উন্নতির পক্ষে, বাংলাদেশের স্বচ্ছ একটি নির্বাচনের পক্ষে। এই কথাগুলো বলে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার পক্ষে আমরা। বাংলাদেশকে কোনোভাবেই দ্বিধান্বিত করে তাহলে তো বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি থাকে না, বাংলাদেশে তো অসাম্প্রদায়িক দেশ। এই চিন্তার জায়গা থেকে আমি মনে করি কিছু কিছু বুদ্ধিজীবী চান বুদ্ধির মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিবেককে ধ্বংস করে দিয়ে বিভাজন সৃষ্টি করে কোন একটা বিশেষ আদর্শ, কোন একটা বিশেষ মতবাদকে এখানে প্রচার করে দিয়ে একটি অংশকে বাংলাদেশের উন্নতি থেকে দূরে রেখে বাংলাদেশের ঘরে ঘরে এই বিভাজনটা ছড়িয়ে দিতে। এটা বাংলাদেশের নির্বাচনের মাঠ যেমনটি জমে ওঠে তেমনি আমাদের হয়তো এই ভোটের লড়াইয়েরও আলোচনা জমে উঠেছে, কিন্তু তারপরে নিয়ম মেনে একটি বিরতিতে যেতে হচ্ছে। আমি শাহ রিয়াজুল হান্নান আপনার কাছে বিরতির পর মানে ফিরে এসেই আপনার সাথে আমরা কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন। দর্শক, আমরা নিচ্ছি রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে আবারও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। আমরা আলোচনা করছিলাম নির্বাচনের মাঠ। আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন। যেতে চাই শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর 4 বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। রিয়াজুল হান্নান, আপনার যে নির্বাচনী এরিয়া, এই এরিয়া গাজীপুর নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। গাজীপুরে শ্রমিকদের একটা বড় অংশ রয়েছে, সেখানে সন্ত্রাসের কার্যক্রম, চাঁদাবাজি, এই বিষয়গুলো রয়েছে প্রতিটি প্রার্থীর ক্ষেত্রেই। বিএনপির ক্ষেত্রে মনে হয় যে একটু বেশি অভিযোগ চলে আসে চাঁদাবাজি বা সন্ত্রাসের। আপনার এই জনপদ কতটা নিরাপদ সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ প্রশ্নের জন্য। গাজীপুর 4 কাপাসে যে আমাদের নির্বাচনী আসন, আসলে এটা দুঃখজনকভাবে বলতে হয় যে শিল্পায়নের ক্ষেত্রে এলাকাটি বেশ পিছিয়ে আছে। কারণ আমাদের এখানে আপনার বাণিজ্যিকভাবে আপনার গ্যাস সংযোগ নেই, এনার্জি একটা ক্রাইসিস আছে, এবং এই কারণে বিশেষ করে আমি মনে করি এটা একটা বড় কারণ। এবং কানেক্টিভিটি ছিল ঢাকা থেকে আপনার যে আপনার যোগাযোগের যে ব্যবস্থা যেটা আছে সেটাও সেরকম উন্নত নয়। কাজে এখানে কিন্তু কলকারখানা সেভাবে গড়ে উঠেনি। কাজে ওই শিল্প কারখানার যে আপনি
সন্ত্রাস বা চাঁদাবাজি যে বিষয়গুলো বলছেন, সেটা এই আপনার কাপাসিয়াতে আপনার আইয়ুবী ভাই আছেন, উনিও আমাদের, আমরা সবাই একই এলাকার মানুষ। আমরা এটা দেখছি, এই জিনিসটা এখনো আপনার মানে সন্ত্রাস চাঁদাবাজি প্রকোপটা নেই, যেহেতু শিল্পায়ন ঘটেনি। তবে আমি আশাবাদী সামনে নির্বাচনের মাধ্যমে যদি কাপাসিয়ার জনগণ আমাকে নির্বাচিত করে, তো সেখানে প্রথমে আমি এটা আমার এই যে জনগণের কাছে আমরা যাচ্ছি যখন, আমরা এক প্রধান আমার একটা আমি এখানে একটা অঙ্গীকার নিয়ে যাচ্ছি যে পরিবেশ বান্ধব কলকারখানা হবে, আপনার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য। এবং সেক্ষেত্রে ওই সাথে সাথে যে সেখানে যারা নাকি ইনভেস্টর, যারা তাদের যেমন সুরক্ষা দেওয়া হবে, যেখানে যারা কাজ করবে তাদের সুরক্ষা দেয়া, এবং ব্যবসায়িক পরিবেশটা যেন স্বচ্ছ থাকে, কোনো রকমের এরকম চাঁদাবাজি সন্ত্রাস যেন এরকম না হয়, সেজন্য পলিটিক্যাল ম্যাক্সিমাম কমিটমেন্টটা আমাদের থাকবে। কেননা আমরা সবাই চাই যে এই এলাকাটাতে শিল্পায়ন গড়ে উঠুক, কারণ এই কাপাসিয়া কৃষি নির্ভর একটি এলাকা, এবং একটা তরুণ সমাজের একটা বড় অংশ আপনার বিদেশে চলে যায়, যেহেতু এখানে ভালো কাজের সুযোগ নেই। চিন্তা করলে আমাদের এই কৃষি শিল্পক্ষেত্রে আমাদের অনেক কাজ করার আছে কাপাসিয়াতে, এবং ইনশাল্লাহ আমরা সেভাবে কামিয়াব হব। তো সন্ত্রাস আর এই গাজীপুরের অন্যান্য জায়গার কথা বলছেন, আমি যেহেতু গাজী ডিস্ট্রিক্টের একসময় দেখতেও ছিলাম, আমরা জানি, আমরা বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী যে প্রবলেম গুলো এসছে, আপনার সাংঘাতিক ভাবে আপনার শ্রমিক অসন্তোষ হয়েছে, অনেক আপনার রাস্তা অবরোধ হয়েছে, অনেক সহিংস ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু প্রশাসনের সাথে আমরা খুব কাছে থেকে প্রশাসনের সাথে কাজ করে এইসব শ্রমিক অসন্তোষ নিরসন, মালিক পক্ষের সাথে কথা বলেন, শ্রমিকদের সাথে কথা বলেন, সব ক্ষেত্রে আমরা দলের পক্ষ থেকে এবং প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি শান্তি শৃঙ্খলা পুরো গাজীপুরে ফিরিয়ে আনার জন্য। ধন্যবাদ। শাহরিয়াজুল হান্নান, অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি পুরো সময়ে গাড়ির ভেতরে ছিলেন, তারপরেও আমাদের সঙ্গেই ছিলেন। মাহবুব আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনার কাছে ফিরতে চাই। আমরা একদম শেষ পর্যায়ে অল্প অল্প করে শুনবো। নির্বাচনের এখন যে পরিবেশ দেখছেন এবং সামনে মাত্র 29 দিনের মতো বাকি রয়েছে, কি মনে হচ্ছে শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি? আসলে সততা এবং নৈতিকতার তো কোনো বিকল্প নেই। আমরা যদি রাগ ঢাক করি, লুকিয়ে রাখি, তাহলে কিন্তু অনেক সমস্যা চলে আসে সামনে। আমরা 24-এর যে গণ অভ্যুত্থানের যে এই রক্তপ্লাবন আমরা দেখলাম, এটা কি কারণে? এটা তো সরল সোজা একটা কথা, যেখানে গণতন্ত্র চাই আমরা। এবং এই জায়গাতে যে আমাদের যে রাজনৈতিক দলগুলো যখন বলে যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি, ডানো না বামো না, বাংলাদেশপন্থী মানে কি? বাংলাদেশের যে মূল যে 4 স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সেটাই তো তারা 30টি রাজনৈতিক দল মিলে একটা সংস্কারের নাম করে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে বিসর্জন দিয়ে বসেছে। তার একদিকে ভারত হিন্দু রাষ্ট্র, আর এদিকে পাকিস্তান মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িকতা হচ্ছে বাংলাদেশের আত্মা। সেই আত্মা থেকেই তারা ধ্বংস করতে বসেছে। আমরা তো চাই না যে বাংলাদেশে এই দীপুচন্দ্র দাসের মতো সংখ্যালঘুরা নির্যাতিত হোক। এখানে সকল ধর্ম, সকল মত এক সমান, নারী পুরুষরা প্রত্যেকেই যার যার জায়গায় সমমর্যাদা, সমমান নিয়ে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলোর এত প্রস্তুতি দেখতে পাচ্ছি, পরিষ্কার কোনো ইশতেহার তারা আমাদের হাতে ধরিয়ে দিতে পারছে না। তারা কিন্তু বলছে 19শে জুলাই এটা করছি, তমুক জুলাই এটা করেছি। মানে আমরা কি তাদের পিছু ধাওয়া করব? ভাই, আপনার ইশতেহারটি কোথায়? আমরা দেখতে চাই তাদের সরাসরি কি কার্যক্রম, আমরা সেটা তাদের সংসদে সেই কার্যক্রমের বিনিময়ে আমরা ভবিষ্যতে প্রশ্ন করতে চাই যে আপনি এটা বলেছিলেন, এটা করেননি, এটা করেছিলেন, এটা করেননি। কাজে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই, এবং জনগণের হাতে সকল ক্ষমতা, সেইটার উচ্চারণ আমরা আগামী ভোটে দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ। দেলেজ খান, আপনাকে দিয়ে শেষ করব। এবারে নির্বাচনে 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি। এই ভোটাররাই তো হয়তো নির্ধারণ করবেন আগামী নেতৃত্ব কার কাছে যাবে। এই তরুণদের জন্য বড় দলগুলো কি করছে? ধন্যবাদ। আজকে সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা প্রোগ্রামে বলছিলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র চাকরি খোঁজার জন্য শিক্ষিত করে, কেন আমাদের শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা তৈরি করে না, এরকম প্রশ্ন উনি করেছেন। আনফর্চুনেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় 1 গন্ডা সংস্কার কমিশন করেছিলেন, কিন্তু শিক্ষার জন্য তিনি কোনো সংস্কার কমিশন করেননি। সো এই হচ্ছে আমাদের যে প্রজন্মের কথা আপনি বললেন, তাদের প্রতি করা প্রহসন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল এবং সুনিপুণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তিনি কিন্তু হাদিকে রক্ষা করতে পারেননি।
এই প্রজন্মের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা অত্যন্ত আমি বলবো যে করুণভাবে ব্যাহত হতে শুরু করেছে এবং অলরেডি কিছু জায়গায় হয়ে গিয়েছে। এই প্রজন্ম এবার প্রত্যাশা করেছিল যে এই নির্বাচনে তারা যে জনপ্রতিনিধি পেতে যাচ্ছে তাদেরকে তারা টেস্ট করতে পারবে। একটা অফিসের সহকারীকে নেওয়ার আগে যেরকম কয়েক ধাপে ইন্টারভিউ করা হয় এবং তার যোগ্যতা কোয়ালিফিকেশন চেক করা হয়, তারা ভেবেছিল যে এবার এটা করা যাবে। হলফনামায় মিথ্যা কথা এবার বলা হয়তো বন্ধ হবে, কিন্তু এটা ঘটেনি। তারা একই সাথে এখন একটা আধুনিক প্রজন্মে থাকে, তো তারা কর্পোরেট ওয়েতে চিন্তা করে। তারা চিন্তা করে এই টেলিভিশনের যে চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন, সেই চিফ এক্সিকিউটিভ অফিসার যদি কোনো কারণে চলে যায়, তাহলে কিন্তু আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারের বাসার কোনো পরিবারের সদস্যকে এনে এই টিভি সেন্টার চালাবো না। আমরা মার্কেটে আবার একটা বিজ্ঞাপন দিব, জব ডেসক্রিপশন অনুযায়ী ইন্টারভিউ করব এবং বেস্ট এই কাজের জন্য যে আছে তাকে আমরা এনে এখানে নিয়োগ করব। আসলে সমস্যা হয়ে গেছে যে এই জোটের যুদ্ধ, এই সমঝোতার যুদ্ধের এই জাতাকলে পিষ্ট হয়ে সবাই নিজ নিজ প্ল্যান নিয়ে আগাচ্ছে। দেশটারও যে একটা প্ল্যান দরকার, দেশটার জন্য একটা প্ল্যান দরকার, জনগণের জন্য একটা প্ল্যান দরকার, এই উপলব্ধিটুকু এসেছিল প্রিম্যাচিওর মিসক্যারেজ হয়ে আবার থেমে গেল। ঘুরে ফিরে সম্ভবত আমরা আবারও সেই আগের যে বন্দোবস্ত ছিল তাতে ফিরতে শুরু করেছি, অথবা সম্ভবত আরেকটা বিপ্লবের মুখোমুখি হতে যাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রেলেজ খান, ধন্যবাদ মাহবুবা আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং যারা আমাদের সঙ্গে জুমে যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা হয়তো আরেকটি সেই রকম বাংলাদেশের কাছে ফিরতে চাই না। শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হয়তো হবে এবং সেই নির্বাচনে জনগণ বা ভোটাররাই নির্ধারণ করবেন কারা চালাবেন আগামীর দেশ, এবং যারাই চালাক শেষ পর্যন্ত তরুণদেরকে সাথে নিয়েই দেশ চালাতে হবে, এটাই আমরা মনে করি। নিশ্চয়ই আগামী ভোটের লড়াইয়ে, আগামী আলোচনায় আরও আলোচনা উঠে আসবে। কোন দিকে যাবে বাংলাদেশ, নির্বাচনই বা হবে কতটা শান্তিপূর্ণ। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভ কামনা, শুভরাত্রি। রিন প্রেজেন্টস ভোটের লড়াই দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।